ডিজিটাল প্রোডাক্ট বা ইবুক সেল করা কিন্তু কোনো রকেট সায়েন্স না। আমি আমার লাস্ট ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি স্টেপ বাই স্টেপ একটা প্রসেসে আপনি ইবুক বা ডিজিটাল প্রোডাক্ট কিভাবে সাকসেসফুলি মার্কেট করবেন আর সেল করবেন। বিকজ আমি গত 2 মাসে প্রায় 60,000 প্লাস টাকা রেভিনিউ জেনারেট করেছি শুধুমাত্র ইবুক সেল করে। আর আজকের ভিডিওতে আমি ডিসকাস করব খুব কমন 10টা মিস্টেক যেগুলোর জন্য আপনার ডিজিটাল প্রোডাক্ট হয়তো সেল হচ্ছে না, বা এমন হতে পারে আপনি ডিজিটাল বিজনেস শুরু করতে পারছেন না। সো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই ভুলগুলো আপনার হচ্ছে কিনা। আপনারা যারা কমেন্ট করবেন ডিজিটাল প্রোডাক্ট, তাদের জন্য ফ্রি একটা ডিজিটাল প্রোডাক্টের লিস্ট রেডি করা আছে আমার কাছে। আমি যখন ডিজিটাল প্রোডাক্ট বা ইবুক সেল করার কাজ শুরু করেছিলাম তখন আমি নিজেই চেকলিস্টটা ফলো করেছিলাম। সো আশা করি আমার যেহেতু কাজে লেগেছে আপনাদেরও কাজে লাগবে। 10 নম্বর মিস্টেক যেটা হয়, আমরা অনেকেই যারা বিজনেস করি তারা কপিরাইট ল, রয়্যালটি এগুলো বিষয়ে জানি, কিন্তু আপনি যেহেতু নতুন অনেকেই আছে যারা এই বিষয়ে হয়তো তাদের নলেজ নেই। অনেক সময় দেখা যায় যে মার্কেটে একটা ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ হয়েছে বা একটা ইবুক সেল হচ্ছে, সেটা সে নিজে কিনে সেটা আবার মার্কেট করা শুরু করেছে। সো দ্যাটস আ বিগ নো। কারণ আপনি যখন কোনো ইবুক কিনে সেটাকে নিজে থেকে সেল করছেন, আর যদি কোনো কপিরাইট থাকে তাহলে যে ওনার সে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আপনি যদি অন্য কারো প্রোডাক্ট সেল করতে চান তার কাছ থেকে অবশ্যই আপনাকে পারমিশন নিতে হবে। আর আপনি যদি বুঝিয়ে বলতে পারেন এখানে তার বেনিফিট আছে। ফর এক্সাম্পল, আপনি যদি তাকে বলেন যে আমি আপনার প্রোডাক্ট সেল করতে চাই, আমার নিজের ভালো লেগেছে, আপনি এখান থেকে আপনি 20% বা 30% আমি আপনাকে কমিশন দিয়ে দেবো যদি এখান থেকে আমার কোনো ইনকাম হয়। তার যদি কোনো মার্কেটিং করা না লাগে, নিজের পকেট থেকে কোনো টাকা খরচ করা না লাগে, আর এটা বলতে সে যদি কিছু টাকা পায় প্লাস আপনারও যদি কোনো উপকার হয় তাহলে সে না করবে না, আমার যেটা মনে হয়। যদি একবার 2 থেকে 300 টাকা বুস্টিং করে আপনি যদি মনে করেন যে আপনার প্রোডাক্ট সেল হয়ে যাবে ম্যাজিক্যালি, আসলে কিন্তু বিষয়টা এত সোজা না। ইনিশিয়ালি কিন্তু আপনাকে কেউ চেনে না বা আপনার প্রোডাক্ট কিন্তু কেউ চেনে না। কনস্ট্যান্ট প্রমোশনের মানে এটাই সবাইকে জানানো যে ইয়েস উই এক্সিস্ট। তো এটার মাধ্যমে আপনি আপনার প্রেজেন্সটা জানাতে পারবেন। স্কুল কলেজে যেটা হয়েছে, ইউনিভার্সিটিতে যেটা হয়েছে, ফার্স্ট ক্লাসের সময় আমরা অ্যাটেন্ডেন্স দেই, বিষয়টা এরকম, ইউ হ্যাভ টু শো আপ এভরি ডে। একটা প্রোডাক্ট সেল করতে হলে আপনাকে কনস্ট্যান্টলি প্রমোট করতে হবে। আর শুধু এক জায়গায় প্রমোট করবেন তা না, আপনাকে মাল্টিপল ফরম্যাটে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাকে প্রমোট করতে থাকতে হবে। কিন্তু এর মানে এটা না যে আমি বলছি আপনাকে অনেক টাকা খরচ করতে হবে, বিষয়টা তাও না। অনেকে আছে প্রোডাক্ট কিনে বসে থাকেন কিন্তু মার্কেটিং করার টাকা নেই। আপনি যদি 200 টাকার বুস্টিং করে 10,000 টাকার প্রোডাক্ট কিনে বসে থাকেন তাহলে কিন্তু আপনি মার্কেট করতে পারবেন না। 200 টাকার বুস্টিং আপনি কতই বা রিচ পাবেন? ফেসবুকে 200 টাকার বুস্টিং করলে আপনি বড় জোর 2 থেকে 3,000 মানুষের রিচ পাবেন, এর বেশি কিন্তু আপনি রিচ পাবেন না। ফার্স্ট টাইম যখন অ্যাডভার্টাইজমেন্ট রান করে আপনি যে রেভিনিউটা জেনারেট করবেন সেই জিনিসটা কাজে লাগিয়ে নেক্সট যে ক্যাম্পেইনটা সেটা রান করাতে পারবেন, বা কারেন্ট ক্যাম্পেইনটা আপনি অ্যাটলিস্ট চালিয়ে যেতে পারবেন। যদি প্রপারলি আপনি মার্কেট করতে পারেন তাহলে দেখা যাবে আপনার অলরেডি প্রোডাক্ট স্কেল করছেন আপনি একটা প্ল্যাটফর্মে, তখন আপনি অন্যান্য প্ল্যাটফর্মে ডাইভার্সিফাই করতে পারেন। 8 নম্বর মিস্টেক হিসেবে আমি বলবো, যদি আপনি সেলস চ্যানেল ইউজ না করেন, ডিফারেন্ট সেলস চ্যানেলগুলো কিরকম, ধরে নিচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে সেল করছেন, ওয়েবসাইটের পাশাপাশি আপনি সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো ইউজ করছেন। এর পাশাপাশি আরেকটা সেলস চ্যানেল হতে পারে যারা অলরেডি বই সেল করাই বাংলাদেশে পপুলার, অ্যান্ড এখানে ইবুক অলরেডি সেল হয়, সেটা হচ্ছে রকমারি.com। রকমারি.com-এ আপনি এনলিস্টেড হয়ে আপনি কিন্তু আপনার ইবুক সেল করতে পারেন এখানে। এটা আরেকটা সেলস চ্যানেল হয়ে গেল আপনার জন্য। সো এরকম খুঁজে বের করার চেষ্টা করবেন ডিফারেন্ট কি সেলস চ্যানেল এক্সিস্ট করছে আপনার লোকাল এরিয়াতে বা আমাদের দেশে, অ্যান্ড সেগুলোকে আপনি যদি লেভারেজ হিসেবে ইউজ না করতে পারেন তাহলে কিন্তু ভাই আপনার বিজনেস অনেক বড় লস হয়ে যাবে। আমার সাথে এরকম অনেকবার হয়েছে, আমি বই কিনেছি কিন্তু বই পড়তে আমার কিন্তু খুব প্রবলেম হয়েছে। হয় লেখাগুলো খুব বেশি ছোট, না হয় খুব বেশি বড়, একদম মুখের উপরে চলে আসছে। আর হতে পারে যে ফন্ট ইউজ করছে সেই ফন্টটা আসলে পড়ার জন্য খুব একটা উপযোগী না। যদি ইবুক সেল করার কথা আসে, ইবুকে অনেক এক্সটার্নাল বা ইন্টারনাল লিঙ্ক দেয়া থাকে। আপনি যখন ইবুকটা সেল করবেন আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে এই লিঙ্কগুলো কাজ করছে কিনা ঠিক মতো, প্লাস ফরম্যাটিংটা ঠিক রাখবেন। সো এই ভুলটার কারণে অনেক সময় দেখা যায় যে অনেক কাস্টমার রিফান্ড চায়, বলে যে ভাই আপনার বই পড়তে পারছি না আমি, হয় বইটা ঠিক করে দেন না হয় টাকা ফেরত দেন। এরকম অনেক ইনসিডেন্ট আপনি ফেস করবেন যদি আপনার ইবুকে এই সমস্যাগুলো থেকে থাকে। বা হতে পারে আপনি কোর্স সেল করছেন,
সো কোর্সের ক্ষেত্রে আপনার ভিডিও কোয়ালিটি ম্যাটার করে, আপনার প্রোনাউন্সিয়েশন কিন্তু ম্যাটার করে, আপনার প্রেজেন্টেশন স্কিল ম্যাটার করবে, আপনি যে ইনফরমেশনগুলো দিচ্ছেন সেগুলো কতটা অথেন্টিক সেটা কিন্তু ম্যাটার করবে। সো এই সব কিছু মিলিয়ে আপনাকে কিন্তু ফুল প্রুফ একটা 360 প্ল্যান নিয়ে আপনাকে নামতে হবে, নাহলে কিন্তু জিনিসটা কাজ করবে না। আপনার যদি পড়ার অভ্যাস থেকে থাকে তাহলে আপনি নিজে থেকে আগে টেস্ট করে দেখবেন যে আপনার যদি মনে হয় যে জিনিসটা পড়া যাচ্ছে বা আপনি এরকম হলে কিনতেন, আপনি তারপরেই শুধুমাত্র মার্কেট করবেন। আপনি যদি কমফোর্টেবল না হন, আমার মনে হয় না আপনার মার্কেট করা উচিত হবে। আমরা অনেকেই যারা মার্কেট করি এখন তারা কিন্তু এই ভুলটা করি। ইমেল মার্কেটিংকে অনেকেই আমরা আন্ডার এস্টিমেট করে ফেলি। ইমেল মার্কেটিং কিন্তু বাংলাদেশে এটা আমরা আন্ডার এস্টিমেট করি, কিন্তু অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা মার্কেটিং ফর্ম। এটা প্রায় 3 দশক 4 দশক ধরে আছে, এটা এখনো ইফেক্টিভ কাজ করছে, আর ধরে নিচ্ছে এটা ভবিষ্যতেও চলবে। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিদের থেকে আমাদের বাংলাদেশে টেকনোলজিগুলো দেরিতে আসে, আর মানুষও অ্যাডাপ্ট একটু দেরিতে করে। তো ধরে নিচ্ছি বাংলাদেশ ইমেল মার্কেটিং এর দিক থেকে অলরেডি 20 বছর পিছিয়ে আছে। তো আপনার হাতে আরো 20 বছর কিন্তু সময় আছে ইমেল মার্কেটিং নিয়ে কাজ করার। আপনার ইবুকের প্রাইস যদি আপনি 1000 টাকা ধরেন তাহলে কিন্তু কিনবে না, কারণ আপনি যদি ফিজিক্যাল বই পড়েন, ফিজিক্যাল বই পড়তে গেলেই কিন্তু আপনার খরচ হয় একটা কিনতে গেলে 300-350 টাকা, কারণ সেখানে কালির খরচ আছে, সেখানে পাবলিশারের খরচ আছে, প্রিন্টিং এর খরচ আছে, নানান ধরনের মার্কেটিং এর খরচ আছে। এটা ফিজিক্যাল একটা জিনিস, তো এখানে খরচ হওয়াটা স্বাভাবিক। 300-350 টাকা মানুষ এটা মেনেও নেয়। 700 টাকা 800 টাকা বইয়ের দাম, 1500 টাকা বইয়ের দাম মানুষ মেনে নেয়, কারণ কাগজের কোয়ালিটি এখানে ডিপেন্ড করে। কিন্তু আপনার ইবুকের প্রাইস যদি আপনি 1000 টাকা দেন তাহলে কিন্তু মানুষ আপনাকে পাগল বলবে, আপনার জিনিসটা সেলও হবে না। সো দামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি প্রাইসটা কিভাবে সেট করছেন এটা কিন্তু আপনাকে খুব সিরিয়াসলি কনসিডার করতে হবে। প্রাইসিং এর বিষয়ে যদি আপনি ডিটেইলে জানতে চান তাহলে আমার অনলাইন বিজনেস স্টেপ বাই স্টেপ গাইডটা পড়ে দেখতে পারেন। এখানে আমি আমার জানা মতে যতগুলো ইফেক্টিভ প্রোডাক্টের প্রাইসিং স্ট্র্যাটেজি আছে আমি সেগুলো সব ডিসকাস করেছি। সো আপনারা যদি মিস করে থাকে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। অ্যাপিয়ারেন্স, আপনি যদি প্রেজেন্টেবল না হন তাহলে কিন্তু আপনাকে কেউ অ্যাপ্রোচ করবে না। একইভাবে আপনার ইবুকের কাভারটা বা ইবুকের ডিজাইনটা যদি আপনি অ্যাট্রাকটিভ না করতে পারেন বা ডিসেন্ট একটা ডিজাইন না করতে পারেন যেটা মানুষের অ্যাটেনশন গ্র্যাব করতে পারবে না, তাহলে কিন্তু এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে আপনার ইবুকের ক্ষেত্রে। সেম গোজ উইথ ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্টের একটা শেল থাকতে হবে। কাভারটা চেষ্টা করবেন একটা প্রফেশনাল কাউকে দিয়ে ডিজাইন করার, বা এখন আপনি চাইলে ক্যানভাতে অনেক টেমপ্লেট আছে, আপনি চাইলে আপনার পছন্দ মতো একটা ইবুকের কাভার ডিজাইন করতে পারবেন। সো কাভার ডিজাইন ইজ ক্রুশাল। কাভার ডিজাইনটাকে প্লিজ ইগনোর করবেন না, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট সেল হবে না। আমাদের মধ্যে অনেকেই আছে যারা পারফেকশনিস্ট। একটা জিনিস রেডি করার আগে আমরা খুব খুঁটিনাটি ধরি যে এখানে ঠিক নাই, এখানে একটা কমা পড়ে নাই, এখানে একটা ফন্ট ঠিক নাই, এখানে একটা হেডিং ঠিক নাই। ভাই, এত খুঁটিনাটি আপনার চেক করার সময় নাই। আপনার ডেডলাইন মিট হতে যদি সময় থাকে তাহলে আপনি করতে পারেন, কিন্তু ডেডলাইন যদি আপনার ক্লোজ থাকে তাহলে আপনি চেষ্টা করবেন ডেডলাইন মিট করার। আপনি আগে লঞ্চ করেন, আপনি পরে পারফেক্ট করেন। ওভারঅল যদি আপনার প্রোডাক্ট রেডি থাকে তাহলে আপনার লঞ্চ করতে তো প্রবলেম নেই। আর মেইন চ্যালেঞ্জটা তখনই শুরু হয় যখন এক্সাইটমেন্ট আপনার কমে যায়। আপনি একটা জিনিসে এক্সাইটেড না, আপনার কিন্তু নিজেকে ওই কাজ করাতে অনেক বেশি এফার্ট দিতে হবে। নর্মালি যে এফার্টটা 1 মাস দেওয়া লেগেছে, 1 মাস পরে যখন আপনি ততটা ইন্টারেস্টেড না, আপনার কিন্তু অনেক বেশি এফার্ট দিতে হবে। এই সময়টা আসার আগে আপনাকে এটা শেষ করে ফেলতে হবে, তাহলে আপনি ফুল এফার্ট দিয়ে কাজটা শেষ করতে পারবেন। রিফাইন করতে যে পারফেক্ট করতে যে ডিলে করার কোনো মানেই হয় না। যেহেতু আপনারা ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন, এটার কিওয়ার্ডটা রিসার্চ করতে হবে। ডিজিটাল মার্কেটিং এর অনেক বড় একটা বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনি যদি আর্টিকেল লেখেন সেখানে আপনাকে এসইও করতে হবে, আপনি যদি ভিডিও বানান সেখানে আপনাকে এসইও করতে হবে। অ্যালগরিদমকে যদি আপনি বোঝাতে চান আপনার প্রোডাক্টটা ওয়ার্থ ওয়াইল, তাহলে কিন্তু আপনাকে এসইও করতে হবে। আর এসইও করার অনেক বড় একটা পার্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ডিজিটাল ফরম্যাটে যদি আপনি কোনো কিছুই পাবলিশ করতে চান বা মার্কেট করতে চান, কিওয়ার্ড রিসার্চ ইজ আ মাস্ট। আপনি যদি নিজে পারেন কিওয়ার্ড রিসার্চ, অনেকগুলো টুল আছে এখন কিওয়ার্ড রিসার্চের। প্লাস কিওয়ার্ড রিসার্চ আপনি কিভাবে করবেন এটা আমি আমার স্টেপ বাই স্টেপ অনলাইন বিজনেস গাইডে ডিসকাস করেছি, ট্রাই করে দেখতে পারেন। প্লাস আমার ইউটিউব চ্যানেলে আরো বেশি কিছু ভিডিও আছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে, প্রোডাক্ট রিসার্চ নিয়ে। আপনি এগুলো দেখতে পারেন, আপনার ওভারঅল একটা ধারণা হয়ে যাবে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন। আর যদি আপনি নিজে থেকে না পারেন তাহলে ডেফিনেটলি একজন ডিজিটাল মার্কেটারকে হায়ার করেন, বা কিওয়ার্ড রিসার্চ যে এক্সপার্ট তাকে হায়ার করেন।
কিওয়ার্ড রিসার্চ আপনাকে করতে হবে, না হলে কিন্তু আপনি আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন না। আর আপনি যদি আপনার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাতে না পারেন তাহলে there is no point publishing the book. On that note, 1 নম্বর মিস্টেক হবে বা মেইন যে মিস্টেকটা হবে, দেখা গেল আপনি সবকিছু রেডি করে ফেলেছেন, বই লিখে ফেলেছেন, কভার রেডি করে ফেলেছেন, মার্কেটিং করার সবকিছু রেডি, কিন্তু আপনি জানেন না যে আপনার আসল কাস্টমার কারা পড়বে আপনার বই। আপনি যদি এটা এখনো শিওর না হন তাহলে আপনার প্রোডাক্ট বানিয়ে কি লাভ হলো। খুব ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আপনার বইটা কারা পড়বে বা আপনার ডিজিটাল প্রোডাক্টটা কারা ইউজ করবে। এমন যদি হয় এসইও টুল আপনি রিসেল করছেন, তাহলে আপনার টার্গেট মার্কেট হবে যারা ডিজিটাল মার্কেটার বা যারা এসইও নিয়ে কাজ করছে, যারা ইউটিউব নিয়ে কাজ করছে, যারা ফ্রিল্যান্সার, তারা আপনার আইডিয়াল কাস্টমার হবে। আপনি যদি একটা কুকিং রিলেটেড কোর্স তৈরি করেন, আপনার টার্গেট মার্কেট হবে যারা শেফ বা যারা ফুড কার্ট যারা ওন করে বা যাদের ইন্টারেস্ট আছে ফুডে, বা যে কেউ যারা রান্না করতে পছন্দ করে, হোম মেকার যারা বাসায় আমাদের মা বোনরা যারা আছে, এরা হবে আপনার টার্গেট কাস্টমার। তো এই ছিল আজকের ফুল ভিডিওটা। যদি আপনাদের কাজে লেগে থাকে ডেফিনেটলি শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড শেয়ার যদি করেন তাহলে আমাকে অবশ্যই ট্যাগ করবেন।